তো এখন আমরা কি করব, এই প্রোটিনের এই প্রোটিনটা যেটা 19323টা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেম আমাদের এই প্রোটিন সেকশন, অবভিয়াসলি এটা নিউক্লিওটাইড না, দেখেন এখানে প্রোটিন এসছে, সো প্রোটিন সেকশন। এখন প্রোটিন সেকশনের একটা মজার বিষয় বলি, যখন নিউক্লিওটাইড থাকবে তখন এই জায়গায় এই যে এখানে দেখতেছেন 1025 নিউক্লিওটাইডের থাকলে এখানেও এরকম একটা ফিগার, একটা নিউমেরিক ভ্যালু পাবেন। সেটা হতে পারে 1000, সেটা হতে পারে 3000, সেটা হতে পারে কয়েক লাখ। এরপরে প্রোটিনের ক্ষেত্রে দেখবেন এ এ এ এ মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন। আর যদি নিউক্লিওটাইড হয় এখানে লেখা থাকবে বিপি মানে বেস পেয়ার। সো আমরা এই নিউমেরিক ভ্যালুর পরে যেই যেই ভ্যালুটা থাকবে, যেই ইউনিটটা থাকবে, সেটা যদি বিপি হয় বুঝে নেব সেটা হচ্ছে ডিএনএ অর নিউক্লিওটাইড সিকোয়েন্স। আর যদি হচ্ছে এ এ হয় তাহলে বুঝে নেব সেটা প্রোটিন অর অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। আচ্ছা, এরপরে জিনিসটা খুবই সিম্পল। সিম্পল হচ্ছে এই যে আমরা যদি ফিল্টার আউট করতে চাই, এই জায়গায় ঠিক যেরকম নিউক্লিওটাইডের ক্ষেত্রে দেখছিলাম, এখানে হচ্ছে আমরা এখানে দেখেন দুইটাই আছে, অরাইজো স্যাটাইভা জ্যাপোনিকা গ্রুপ, অরাইজো স্যাটাইভা ইন্ডিকা গ্রুপ। এখন একটা মজার বিষয় বলি, মজার বিষয় হচ্ছে আমি এটা একটু ক্লিয়ার করে দিই, কারণ এটা হচ্ছে অলরেডি ফিল্টার আউট করা আছে। দেখেন 19323 এবার এসছে। এখন দেখেন এইখানে অনেকগুলো, এই যে গত দিনের মতন অনেকগুলো নিউক্লিওটাইডের মতন অনেকগুলো টপ অর্গানিজম এসছে। এখন এখানে এতগুলো কেন? কফি থেকে শুরু করে কফিয়া অ্যারাবিকা, দেন হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস, দেন হচ্ছে ক্যামেলিয়া। সো এত কিছু কেন? কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি এইসব অর্গানিজমে যে জিনটা আছে, যে প্রোটিন সিকোয়েন্সটা এই জায়গায় এই সার্চ ইঞ্জিনে খুঁজে পাইছে, ওইটা আসলে ওগুলোর নাম XA21 না। কিন্তু কোনোটার নামের মধ্যে এক্স আর এ আছে, কোনোটার নামের মধ্যে 21 আছে, নামের মধ্যে। নাম বলতে গেলে পুরো নামটা কিন্তু বোঝাচ্ছে, এই যে পুরো টাইটেলটা পুরোটার মধ্যে আমি বোঝাচ্ছি। দেখেন এই পুরো জায়গায় যত নিচে যাবেন ওই XA21টা একটু বোল্ড আকারে থাকবে, যত নিচে যাবেন XA21টা বোল্ড আকারে থাকবে। সো ওই বিষয়গুলো যেহেতু কমন আছে তাই চলে এসছে। এটা কিভাবে আরো একটু যদি সিম্পলিফাই করি, ধরেন গুগলে আপনি কিছু একটা সার্চ করলেন, আপনি যেই জিনিসটা সার্চ করতেছেন ওই জিনিসটা অবভিয়াসলি আসবে, ওর সাথে রিলেটেড আরো এমন অনেক কিছুই আসবে যেগুলো আপনি দেখতে চাচ্ছেন না বা যেগুলো আপনি চাচ্ছেন না, তারপরেও আসবে। কেন? কারণ ওই যেই ট্যাগটা আপনি ইউজ করতেছেন, যে ওয়ার্ডটা আপনি দিয়ে সার্চ করলেন, সেই ওয়ার্ডটা ওই জিনিসগুলোর যেগুলো রেজাল্ট এসছে সেগুলোর কোথাও না কোথাও কোনো না কোনো ওই ওয়ার্ডের কোনো না কোনো লেটার বা ক্যারেক্টার আছে। সো সিমিলারলি এই জায়গায় এই ডেটাবেজের ক্ষেত্রে সেম প্রসিডিওর, সেম অ্যালগোরিদম ফলো করে, দ্যাটস ওয়াই এরকম। সো আমরা ফিল্টার আউট কিভাবে করব গতদিন আমরা দেখছি, তারপরে সেম জিনিস আমরা যেহেতু জানি, আমরা লিটারেচার রিভিউ করছি, কোনো কাজ করার আগে, কোনো সাইন্টিফিক অ্যানালাইসিস করার আগে অবভিয়াসলি দ্য বেস্ট ওয়ে ইজ লিটারেচার রিভিউ। ওই রিলেটেড যে পেপারগুলো মানে পাস্ট যে পেপারগুলো আছে, প্রিভিয়াস যে পেপারগুলো আছে, সেই পেপারগুলো গো থ্রু করা, সেইটা সম্পর্কে আগে কি কি রিসার্চ হয়েছে সেগুলো রিসার্চ হওয়ার পরে সেখানে কি কি রিসার্চ গ্যাপ আছে, রিসার্চ কোশ্চেন আছে, এবং সেই জিনিসটার কি কি এক্সপ্রেশন আছে, মানে আর কোন কোন ভাবে সে হচ্ছে সে কার কার সাথে সে বন্ড ফর্ম করে, এগুলো জেনে থাকলে, জানা থাকলে পরবর্তী স্টেপগুলো অনেক সহজ হয়ে যায়। তখন ফিল্টার আউট করা, ফিগার আউট করা অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য। এই কারণে আমি প্রথম দিন থেকেই এবং আমি প্রতিটা কোর্সেই বলি যে হচ্ছে লিটারেচার রিভিউ হচ্ছে যে কোনো রিসার্চের ক্ষেত্রে একেবারে প্রাইমারি স্টেপ, এবং এই স্টেপটা বাদ দেওয়া মানে হচ্ছে একটা কবিরা গুনাহ। এই স্টেপটা বাদ দেওয়া যাবে না। সো এখন হচ্ছে এই টপ অর্গানিজমের মধ্যে অরাইজো স্যাটাইভা, যেহেতু জানি অরাইজো স্যাটাইভা, এখানে দেখেন অরাইজো স্যাটাইভা আছে, অরাইজো স্যাটাইভার পাশে 174। সো অরাইজো স্যাটাইভার নামের পাশেও আমি ক্লিক করতে পারি, অথবা 174-এ এখানে ক্লিক করতে পারি। সো ক্লিক করলে আমার এইটা 19,323 থেকে ফিল্টার আউট হয়ে শুধুমাত্র অরাইজো স্যাটাইভার সিকোয়েন্সগুলো বা অ্যামাইনো অ্যাসিড চেইন সিকোয়েন্সগুলো চলে আসবে, সেটা 174। এখন প্রোটিন সিকোয়েন্সের ক্ষেত্রে একটা মজার বিষয় আছে। মজার বিষয় হচ্ছে আমরা খুব সহজে
কোনগুলো হচ্ছে রিভিউড সিকোয়েন্স আর কোনগুলো আনরিভিউড সিকোয়েন্স এটা আমরা জানতে পারি। কারণ প্রোটিন নিয়ে অনেক কম কাজ হয়েছে তো, এবং অনেক কম কাজ হয়েছে বলতে গেলে কাজও অনেক হয়েছে, কিন্তু কাজগুলো ভ্যালিডেট হয়েছে খুব কম। খুব কম কাজে ভ্যালিডেট হয়, কারণ প্রোটিন রিলেটেড কাজগুলো অনেক কমপ্লিকেটেড। একটা কাজ আমার হচ্ছে, যেমন আমি যদি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার এখন পর্যন্ত একটা পেপার হচ্ছে এলজেভিয়ারে 1 বছর, প্রায় 1 বছর মানে 10 মাস হয়ে গেছে রিভিউ চলতেছে। সো মানে ফার্স্ট রিভিউ হয়ে গেছে, সেকেন্ড রিভিউ চলতেছে, প্রায় 10 মাস। সো প্রোটিন নিয়ে যখনই আপনি একটা ডেটা সাবমিট করবেন, একটা পেপার সাবমিট করবেন, সেটা অবভিয়াসলি অরিজিনাল কাজ হয়ে যায়, এবং সেটা নিয়ে একটা খুব একটা এক্সটেন্সিভ লেভেলের রিভিউ হয়। সো এই কারণে প্রোটিন নিয়ে অনেকেই কাজ করতে চায় না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এখন হচ্ছে এই যে 174টাতে আমি ফিল্টার আউট করে ফেললাম। করে ফেলার পরে প্রোটিনের একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসের নাম হচ্ছে, আগে ছিল সুইসপ্রট, এখন সেটার নাম হচ্ছে ইউনিপ্রট কেবি। সো এই ইউনিপ্রট কেবিতে দুই ধরনের ডেটা থাকে, একটা হচ্ছে রিভিউড ডেটা যেগুলো পিয়ার রিভিউড হয়েছে, আর আরেকটা হচ্ছে আনরিভিউড ডেটা। এবং ওই ডেটাবেসটা ওয়ার্ল্ডের যতগুলো বায়োলজিক্যাল ডেটাবেস আছে সবগুলো এই এনসিবিআই বা ইএসএমবেলের সাথে কানেক্টেড। ইএসএমবেল হচ্ছে আরেকটা ডেটাবেস যেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউজ করে, আর এনসিবিআই হচ্ছে পুরো ওয়ার্ল্ড ইউজ করে, বাট এইটার হচ্ছে ইউএস বেসড। তো এখন একেবারে বাম পাশে সোর্স ডেটাবেস থেকে দেখেন ইউনিপ্রট কেবি অপশনটা আছে। সো এখানে যদি আমি ক্লিক করি 174টা থেকে একেবারে ফিল্টার আউট হয়ে 10টা চলে আসবে। এই 10টা হচ্ছে এই ইউনিপ্রট কেবিতে আছে, এবং এই 10টাই হচ্ছে রিভিউড সিকোয়েন্স। 10টাই হচ্ছে রিভিউড সিকোয়েন্স। মজার বিষয়। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? এখানে দেখেন, আবার আমি একটু ডান দিকে চলে আসি, টপ অর্গানিজমে দেখেন দুইটা অপশন, একটা ওরাইজা স্যাটাইভা জ্যাপোনিকা গ্রুপ যেটা ইস্ট এশিয়াতে কাজ করে, আর একটা ওরাইজা স্যাটাইভা ইন্ডিকা গ্রুপ যেটা আমাদের এখানে সাউথ এশিয়াতে কাজ করে। সো এটার হচ্ছে মাত্র দুইটা। রিভিউড ডেটা বলতে, ধরেন আপনি একটা সিকোয়েন্সার থেকে, সেটা সিকোয়েন্সিং মেশিন হতে পারে, সিকোয়েন্সিং মেথড হতে পারে, সেটা এক্স রে ক্রিস্টালোগ্রাফি হতে পারে, সেটা ক্রাই ইলেকট্রন মাইক্রোস্কোপি হতে পারে, যেভাবে হোক আপনি সেটা নিউক্লিওটাইড সিকোয়েন্স হোক আর অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স হোক, যেটা মেথড, সেই মেথড অনুযায়ী আপনি সেই সিকোয়েন্সটা একটা একেবারে ন্যাচারাল স্যাম্পল থেকে, ধরেন আপনি যদি ধান গাছের প্রোটিন সিকোয়েন্স আপনি রিট্রাইভ করতে চান, তাহলে একেবারে ধান গাছের স্যাম্পল থেকে, ওরাইজা স্যাটাইভার স্যাম্পল থেকে আপনি ডিরেক্ট রিট্রাইভ করলেন ওয়েট ল্যাবে, ড্রাই বেঞ্চ বা বায়োইনফরমেটিক্স ওয়েতে না, আপনি করলেন, করার পর আপনার হাতে তো সিকোয়েন্স থাকলো, এই সিকোয়েন্সটা আপনি এই ডেটাবেসে সাবমিট করলেন, সাবমিট হয়ে গেল, সেটা পাবলিশও হয়ে গেল। কিন্তু ওই সিকোয়েন্স রিলেটেড আপনি এখন পর্যন্ত কোনো পেপার লেখেন নাই, সেই পেপারটা কোনো জার্নালে পাবলিশ হয় নাই, অর্থাৎ সেই পেপারটা কোনো পিয়ার রিভিউড হয় নাই। সায়েন্টিফিক কমিউনিটিতে আরও অন্যান্য যে সায়েন্টিস্টরা আছে তারা আপনার পেপারটা রিভিউ করে নাই, সেই পেপারে হচ্ছে কোনো প্রবলেম থাকলে, কোনো মেজর কারেকশন থাকলে, মাইনর কারেকশন থাকলে, মানে সেটা অ্যাপ্রুভ কি অ্যাপ্রুভ নাই এরকম কোনো কিছু দেয় নাই। আপনি জাস্ট আপনার সিকোয়েন্স আছে, আপনি আপলোড করে দিচ্ছেন। লাইক ফেসবুকে আমরা যেমন হচ্ছে আমাদের যে কোনো একটা ছবি, ধরেন আমরা ছবি একটা খুব সুন্দর একটা নেচারের ছবি তুললাম, এবং ছবিটা তুলে আমরা হচ্ছে আপলোড করে দিলাম, এখানে তো কারোর অ্যাপ্রুভাল লাগতেছে না, আমার অ্যাকাউন্টে আমি আপলোড করে দিলাম। সো এইটাকে বলা হচ্ছে আনরিভিউড সিকোয়েন্স। এটা শুধু মানে আমার এটার কোনো হচ্ছে অ্যাকচুয়ালি এটা রিভিউড না, এটা হচ্ছে কোনো, এটার কোনো লাইসেন্স নাই, এটার কোনো হচ্ছে এটা যে আসলে ঠিক না বেঠিক, এটার কোনো ভুল ভ্রান্তি আছে কি নাই, এইটা আসলে কেউ যাচাই করে নাই। এখন ধরেন আপনি যে ছবিটা তুললেন, এখন তো বাংলাদেশে অনেক জায়গায় হয় যে মোবাইল ফটোগ্রাফির উপরে, এখন যেহেতু মোবাইল ফটোগ্রাফি, আগে শুধু ফটোগ্রাফির উপর হতো, বিভিন্ন ধরনের এক্সিবিশন হয়। এখন এক্সিবিশনে একটা ছবি হচ্ছে শোকেস করতে গেলে কিন্তু একেবারে আমি চাইলাম আর ছবি পাঠাইলাম আর হয়ে গেল এরকম না।
জাস্ট মানে প্যানেল, যে প্যানেলটা থাকে, জাস্ট প্যানেলটা থাকে, সেখানে কিন্তু সেটা আগে সাবমিট করতে হয়, তারা অ্যাপ্রুভ করে, দেন সেটা পাবলিকলি শোকেস হয়, অর্থাৎ রিভিউ হওয়ার পরে সেটা পাবলিকলি যায়। এখন আপনি ওই যে ছবিটা তুলছেন ওইটা আপনি এখন এক্সিবিশনে পাঠাতে চাচ্ছেন, এই কারণে আপনি পুরোপুরি ফরম্যাটে, একটা যে ফরম্যাট থাকে সেই ফরম্যাট অনুযায়ী কেন এই ছবিটার নাম কি হতে পারে, কেন এই নামটা, এরকম পুরো ডিটেল যে ফরম্যাট থাকে এই ফরম্যাটটা প্যানেলে দিলেন, সেই প্যানেল রিভিউ করলো, তারা হচ্ছে কিছু কারেকশন আপনাকে দিল, সেই কারেকশনগুলো আপনি করলেন, দেন তারা অ্যাপ্রুভ করলো যে হ্যাঁ এই ছবিটা এখন পাবলিকলি দেওয়ার জন্য প্রস্তুত, অ্যাপ্রুভড, দেন এটা এটা হচ্ছে এক্সিবিশনের শোকেস হলো। তো যখন এরকম কোনো সিকোয়েন্স, আপনার এই সিকোয়েন্সটা রিলেটেড, আপনি কোন মেথডে আপনি এই সিকোয়েন্সটা রিটাইপ করছেন, আপনি যেই স্যাম্পলটা নিছিলেন সেই স্যাম্পলের এজিংটা কত ছিল, মানে সেটা কোন সময়ে ছিল, সেটা কোন অ্যাটমসফেয়ারে ছিল, সেটা হচ্ছে সেটার যেই ভ্যারিয়েন্টটা, সে ভ্যারিয়েন্টটা কোনটা, তারপরে হচ্ছে সেটার এজিং টাইমটা কত, অর্থাৎ তার বয়স কত হয়েছিল। ধরেন ধান গাছের যদি হয়, ধান গাছ বোনার পরে, মাটিতে লাগানোর পরে আপনি যখন স্যাম্পল কালেক্ট করতেছেন, এর মধ্যে কতদিন সময় লাগছে, কতদিন সময় আপনি দিছিলেন, দেন হচ্ছে আপনি যে মেথডটা ফলো করছেন সেই মেথডে কোন কোন স্টেপ ফলো করছেন, এই যে ডিটেল একটা পেপারে যেমন থাকে এরকম ডিটেলে আপনি দিয়ে আপনি সাবমিট করলেন, এবং সায়েন্টিফিক কমিউনিটি অর্থাৎ সায়েন্টিস্টরা, আপনার ওই ফিল্ডের যারা এক্সপার্ট বিভিন্ন দেশের, তারা হচ্ছে এটা রিভিউ করলো, পড়লো, পড়ে দেখলো, বুঝলো, বললো যে আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে, এই জায়গায় কিছু কারেক্ট করতে হবে, এই জায়গাটা আমার কাছে একটু কোশ্চেনেবল মনে হচ্ছে, আপনি আবার সেটা এগেনস্টে আপনি হচ্ছে সব কিছু কারেক্ট করে আবার আপনি সাবমিট করলেন, আবার তারা রিভিউ করলে, এই যে 1 2 3 বার রিভিউ করার পরে যখন বললো যে ওকে ফাইন দিস ইজ অ্যাপ্রুভড, এই যে ব্যাপারটা, অর্থাৎ আপনার এই সিকোয়েন্সে আর কোনো ভুল নাই, এটা একেবারে মানে বলতে গেলে লাইসেন্সড ব্যাপার, এটা এখন যে কেউ চোখ বন্ধ করে ইউজ করতে পারবে, এই যে রিভিউ, এই যে ব্যাপারটা রিভিউ করাটা, পিয়ার রিভিউ, এইটাই হচ্ছে রিভিউড সিকোয়েন্স। সো এখন দেখেন এই যে ইউনিপ্রট হচ্ছে ওই রকম একটা ডেটাবেস, এনসিবিআই এর এইরকম সিস্টেম নাই। এনসিবিআই হচ্ছে আপনি মানে সব রিভিউড সিকোয়েন্স, আনরিভিউড সিকোয়েন্স সব একই রকম ভাবে থাকে। ইউনিপ্রটের একটা সিস্টেম হচ্ছে রিভিউড সিকোয়েন্স আলাদাভাবে রাখে, আনরিভিউড সিকোয়েন্স আলাদাভাবে রাখে। সো আমরা যখন এনসিবিআই থেকে এরকম সোর্স ডেটাবেস ইউনিপ্রট সিলেক্ট করব, তখন শুধু রিভিউড সিকোয়েন্সগুলো থাকবে, আনরিভিউড সিকোয়েন্সগুলো থাকবে না, কারণ আমরা ফিল্টার আউট করতেছি। সো এখানে তারপরে 10টা এসছে, হওয়ার কথা ছিল তো একটা, 10টা কেন এসছে দেখেন, অরাইজা স্যাটাইভা ইন্ডিকা গ্রুপ অর্থাৎ আমাদের যে টার্গেট গ্রুপ সেটার কিন্তু আছে 2টা, আর যেটা জাপোনিকা গ্রুপ সেটার আছে 8টা। অ্যাকচুয়ালি 8টা কি আর 2টা কি, আমি এই 2টাতে একটু সিলেক্ট করি, যেটা ইন্ডিকা গ্রুপ, মানে আরো ফিল্টার আউট 10টা থেকে আরো আমি কমায় আনতে চাচ্ছি। সো দেখেন এইখানে দেখেন দুইটা আছে, একটা বলতেছে রিসেপ্টর কাইনেজ লাইক প্রোটিন XA21 কন্টেন্টস, মানে এখন আমাদের এই টাইটেলটা পড়ে বুঝতে হবে, রিসেপ্টর কাইনেজ লাইক প্রোটিন ফ্ল্যাগ প্রিকারসর, ওকে। আর একটা হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, OS মানে অরাইজা স্যাটাইভা WRKY62, অল্টারনেটিভ নেম ফুল XA21 বাইন্ডিং প্রোটিন 10। এবার দেখেন XA21 কিন্তু X বড় হাতের, A ছোট হাতের, এখানে X বড় হাতের, এও বড় হাতের, 21 যেরকম, এই এই ফরম্যাটটা হচ্ছে বলা হয় জিন ফরম্যাট, অর্থাৎ এটা হচ্ছে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোটিন যেটা XA21 বাইন্ডিং প্রোটিনের মতন কাজ করে, 318। আর এইটা যেটা সেটা হচ্ছে অরিজিনাল একেবারে রিভিউ একমাত্র XA21 প্রোটিন সিকোয়েন্স। দেখেন একটাই আসলো, আর একটা কিন্তু বাইন্ডিং বা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর মানে XA21 প্রোটিন না, এটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোটিন, আলাদা জিনিস। সো এটার সাইজ কি 1025 অ্যামাইনো অ্যাসিড। সো আমরা যদি এর ভিতরে এখন নর্মালি যাই, নর্মালি গেলে আমরা এরকম সেম জিনিস, এটাও জিন ব্যাংক ফরম্যাট, সেম জিনিস। এটা কি এই অংশটাকে হচ্ছে ডেসক্রিপশন বলা হয়। এখানে দেখেন এই যে
হচ্ছে আপনার এই যে পামেলা রোনাল্ড, ওই একই ওই সেম পেপারেরই সেম জিনিস কাজ। এই যে দেখেন কতবার কতগুলো পেপারে কাজ হয়েছে এই সেম জিনিস নিয়ে, এটা নিয়ে বহুত কাজ হয়েছে, বহুত, ইভেন এখনো কাজ হচ্ছে। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমাদের অত প্রয়োজনীয় না, জাস্ট মেইন পেপারটা খুঁজে বের করলেই হয়ে যায়। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে ফিচারে হচ্ছে বিভিন্ন রিজন থাকে, যেমন হচ্ছে একটা প্রোটিনের বিভিন্ন রিজন থাকে, ডোমেইন থাকে, যেমন হচ্ছে এই যে ম্যাচিওর চেইন, সিগনাল, দেন টপোলজিক্যাল ডোমেইন, এগুলো আমরা দেখব। এগুলো আমরা গ্লাইকো সাইলেশন, দেন রিপিটেটিভ রিজন, লিউসিন রিচ রিপিট LRR, দেন হচ্ছে আবার লিউসিন রিচ রিপিট, এরকম বহুত কিছু। যেরকম আমরা নিউক্লিওটাইডের ক্ষেত্রে দেখছিলাম যে আপনার হচ্ছে এক্সন, ইন্ট্রন, এক্সন, প্রোটিনের ক্ষেত্রে এরকম থাকে। একটা মজার বিষয় দেখায়, এর জন্য আমাদের ফাস্টা সিকোয়েন্সে যেতে হবে। দেখেন আমি একটু জুম করি, দেখেন আমাদের প্রোটিন নিউক্লিওটাইড সিকোয়েন্সের চারটা বিষয় ছিল, চারটা ক্যারেক্টার ছিল, ATGC, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। এই চারটার বাইরে আর কিচ্ছু নাই। অর্থাৎ আপনার সিকোয়েন্স যত বড়ই হোক না কেন এই চারটা ক্যারেক্টার নিয়েই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। প্রোটিনের ক্ষেত্রে দেখেন M আছে, I আছে, S আছে, L আছে, P আছে, LL, মানে এরকম বিভিন্ন ক্যারেক্টার আছে। এরকম বিভিন্ন ক্যারেক্টার বলতে কি, A থেকে Z পর্যন্ত 26টা ক্যারেক্টারই না, ইন টোটাল 20টা ক্যারেক্টার আছে, 20টা অ্যামাইনো অ্যাসিড। এগুলাকে এই যে M, সো এই যে M বলতেছি বা I বলতেছি, S বলতেছি, এগুলো যেমন ধরেন আর্জেনিন। আর্জেনিন একটা অ্যামাইনো অ্যাসিড। এখন আর্জেনিনকে লেখার তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে ডিরেক্ট আমি লিখলাম আর্জেনিন বানান করে, আর একটা হচ্ছে 3 লেটার ফরম্যাট ARG লিখে একটা ফরম্যাট, আর একটা হচ্ছে সিঙ্গেল লেটার ফরম্যাট, সেক্ষেত্রে আমি শুধু আর লিখবো, আর, এই যে এটা যেমন আর ফর আর্জেনিন। সো এগুলাকে বলা হয় সিঙ্গেল লেটার ফরম্যাট। এখন এই যে ব্যাপারটা, একটা প্রোটিনের স্ট্রাকচার বা প্রোটিনের চারটা স্টেজ থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যান্ড কোয়াটার্নারি। একটা প্রোটিনে চারটা স্টেজ থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যান্ড কোয়াটার্নারি। আমাদের সামনে এখন যেই সিকোয়েন্সটা আছে, এটা আমরা বলতেছি কি অ্যামাইনো অ্যাসিড চেইন সিকোয়েন্স বা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, রাইট? সো এই জিনিসটাকে আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। অর্থাৎ আপনাকে যদি বলা হয় প্রাইমারি স্ট্রাকচার অফ XA21 প্রোটিন কোনটা, তাহলে এইটা, এই সিকোয়েন্সটা, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার।